বাইনোমিয়াল কম্বিনেটরিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা শাখা। তুমি যদি একটা নির্দিষ্ট n সংখ্যক জিনিসকে যদি দুইটা জিনিসের মধ্যে দুইটা গ্রুপের মধ্যে ভাগ করতে চাও, তাহলে তোমাকে যে জিনিসটা সবচেয়ে হেল্প করবে সেটা হচ্ছে বাইনোমিয়াল। আজকে আমরা বাইনোমিয়াল নিয়ে আলোচনা করব। সো বাইনোমিয়াল ডিটেইলসে তোমার বাইনোমিয়াল থিওরাম কি এইসব জিনিসপত্রে যাওয়ার আগে তোমাদের আমি বাইনোমিয়ালের হিস্ট্রি একটু বলতে চাই। আসলে বাইনোমিয়াল হিস্ট্রিতে কোত্থেকে আসছে তোমরা সবাই জানো। বাইনোমিয়ালের জনক বলা হচ্ছে আমাদের ফিজিসিস্ট স্যার আইজাক নিউটনকে। তো এখানে আসলে তোমার একটা জিনিস যখন আসে, যেমন ধরো বাইনোমিয়ালের কথা বলি, এটা কিন্তু ডিরেক্ট নিউটনের হাত ধরে আসে নাই। এটা তোমার যুগ যুগ ধরে অনেক বছর ধরে অনেক ম্যাথমেটিশিয়ান কাজ করছে। তারপর তোমার একটা কি আসে, একটা ধরো একটা শাখা চলে আসে ম্যাথের মধ্যে। যেমন প্রথমে হচ্ছে যদি বাইনোমিয়াল নিয়ে কাজ করে, বাইনোমিয়াল নিয়ে প্রথমে কাজ শুরু করে ইউক্লিড খ্রিস্টপূর্ব 400 অব্দে, খ্রিস্টপূর্ব 400 বছর আগে ইউক্লিড আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমাদের সবারই জানা থাকে, বাচ্চাকালের ফর্মুলা আমাদের, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা আমরা সবাই জানি। ইউক্লিড এই ফর্মুলাটা সম্পর্কে একটু ধারণা দেয়, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা পাই হচ্ছে ইউক্লিড থেকে। সো এই ফর্মুলাটা নিয়ে আসলে এত কোনো ঝামেলা ছিল না। সে আসলে চিন্তাও করে নাই যে এই ফর্মুলা থেকে পরবর্তীতে বাইনোমিয়াল থিওরামের উৎপত্তি হবে। সে কিন্তু সেটা কল্পনা করে নাই। সে জাস্ট এই থিওরামটা দিছে, এই ইয়াটা দিছিল a প্লাস b হোল স্কোয়ারের। এরপরে ইন্ডিয়ান কিছু ম্যাথমেটিশিয়ান ইন্ডিয়ায় এসে তারা কি করলো, এই যে ইউক্লিড যে a প্লাস b হোল স্কোয়ার করছে, তারা a প্লাস b হোল স্কোয়ার থেকে তারা একটু এক্সটেন্ড করছে। তারা কি পাইছে? a প্লাস b হোল কিউব পাইছে। a প্লাস b হোল কিউব সমান পাইছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস k প্লাস b কিউব। এই জিনিসটা পাইছে। তো এরপর যখন যত সময় যাচ্ছে, ম্যাথমেটিশিয়ানরা খেয়াল করতেছে আসলে আমি যখন দুইটা পদের এক্সপোনেন্ট নিয়ে কাজ করতেছি, এই এক্সপোনেন্টটা আসলে পদগুলোর মধ্যে ডিভাইড হচ্ছে এবং এই প্রত্যেকটা পদের সামনে কিছু জিনিসপত্র আসছে। এর পরবর্তীতে ইন্ডিয়ান একজন ম্যাথমেটিশিয়ান এসে এখানে যে পদের আগে যে জিনিসপত্রগুলো দেখতেছ, এই যে সহগগুলা, এই সহগুণাকে সে বলে দিছে কোএফিসিয়েন্ট অফ বাইনোমিয়াল, অর্থাৎ দ্বিপদীর দ্বিপদীর কি বলে দিছে? সহগ বলে দিছে, ঠিক আছে? তার মানে একটা দ্বিপদীকে আমরা যখন বিস্তৃত করব, তখন ভাগ করলে যে আমরা কি পাই? আমরা যে সহগ পাই, তারপর হচ্ছে এখানে যে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউশন পাই, এগুলো সম্পর্কে হালকা ধারণা দিছিল ইন্ডিয়ান একজন ম্যাথমেটিশিয়ান। তারপর সে কিন্তু অত ডিটেলসে কিছু কাজ করতে পারে নাই। এতদিন ধরে কাজ হচ্ছিল অনলি কি নিয়ে? অনলি দেখো পজিটিভ কি নিয়ে? পজিটিভ এক্সপোনেন্ট নিয়ে, অর্থাৎ n ব্যালেন্স টু n নিয়ে, এগুলো নিয়ে। এই যে n ব্যালেন্স টু তোমার যদি p বাই কিউ যদি রেশনাল নাম্বার হয়, তারপর যদি n ব্যালেন্স টু যদি নেগেটিভ নাম্বার হয়, এগুলো নিয়ে এর আগ পর্যন্ত কোনো ধারণাই ছিল না মানুষের, ঠিক আছে? এগুলো নিয়ে কাজ করার কোনো সাহসই তারা পায় নাই। তারা এরপর যখন সময় যাচ্ছে আস্তে আস্তে সব কিছু ডেভেলপ হচ্ছে। তো ডেভেলপ হইতে ম্যাথের অনেকগুলো শাখা আরও আসতেছে। তো ওই সব শাখার ক্ষেত্রে তোমার ম্যাথমেটিশিয়ানরা একটা জিনিস খেয়াল করলো, তারা একটা জিনিসের প্রয়োজনীয়তা অনুভব করতেছে। এই যে a প্লাস b হোল 4, a প্লাস b 5, এইভাবে যদি বাড়তে a প্লাস b হাফ, এইসব জিনিসপত্র যদি চলে আসে, তাহলে জিনিসগুলোকে আমরা কিভাবে কাজ করতে পারছি? এর আগ পর্যন্ত ম্যাথমেটিশিয়ানদের তোমার ছিল ফর্মুলা ছিল হচ্ছে a প্লাস b হোল কিউব পর্যন্ত। এগুলো সম্পর্কে কার কোনো ধারণাই নেই। তো তারা একটা জেনারেল একটা থিওরামের প্রয়োজনীয়তা অনুভব করতেছে। তার মানে আমি যদি দুইটা পদের যোগফল বা বিয়োগফল নিয়ে, যোগফল মানে যে বিয়োগফল, দুইটা পদের যোগফল নিয়ে কোনো একটা এক্সপোনেন্ট দিই, এই এক্সপোনেন্টকে যদি আমি কোনো জেনারেল একটা ওয়েতে কি করতে পারি, একটা যদি ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে এটা আমার জন্য অনেক কি হয়ে যাবে? ইজিয়েস্ট হয়ে যাবে। n এর মান আমি যাই দিই না কেন, আমি যদি ওই জেনারেল ফরম্যাটটা ইউজ করতে পারি, তাহলে আমার পরিশ্রম এবং আমার কাজের এফিসিয়েন্সি অনেক বেশি বেড়ে যাবে। সো এটা নিয়ে তারা ঘাটাঘাটি করা শুরু করে দিল। এই ঘাটাঘাটি থেকে চলে আসলো তোমার বাইনোমিয়াল থিওরাম, যেটা নিয়ে আমরা একটু পরে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তো এই বাইনোমিয়াল থিওরাম যে আসছে, এই বাইনোমিয়াল থিওরামে নিউটনের আগ পর্যন্ত বাইনোমিয়াল থিওরামের ছিল n ব্যালেন্স টু n, অর্থাৎ তারা স্বাভাবিক সংখ্যার এক্সপোনেন্ট নিয়ে কাজ করতে পারত।
যখন কাজটা নিউটনের ঘাড়ে এসে পড়লো, নিউটন যখন এই জিনিসটাকে আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে, ঠিক আছে, তখন সে ভাবলো কি, আমি যদি এখানে রেশনাল নাম্বার ইউজ করি, আমি যদি নেগেটিভ নাম্বার ইউজ করি, তাহলে এখানে কি চেঞ্জটা আসে, কি চেঞ্জ। সে একটা জিনিস খেয়াল করলো, যখন n বিলংস টু n, তখন আমার যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা, ওই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সসীম। যখন n বিলংস টু p বাই কিউ বা n বিলংস টু যখন নেগেটিভ নাম্বার, তখন সেই জিনিসটা চলে যায় অসীমে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ধারণাটা, এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ধারণাটার এক্সটেন্ডেড, অনেক বেশি এক্সটেন্ড করে ফেলছে হচ্ছে নিউটন, যার কারণে আমাদের নিউটন বাবাকে বলা হয় হচ্ছে বাইনোমিয়ালের জনক। ঠিক আছে, এইভাবেই অনেকগুলো ম্যাথমেটিশিয়ানদের যুগ যুগের পর যুগ কষ্টের ফলে আমরা একটা সুন্দর একটা শাখা কম্বিনেটরিক্সের খুব বেশি কাজে বাইনোমিয়ালকে আমরা কি পেয়ে যাই, বাইনোমিয়ালকে আমাদের কাছে পেয়ে যাই। তাহলে আমরা আমাদের কনসেপ্ট 1 দিয়ে শুরু করি। আমাদের কনসেপ্ট 1টা কি ছিল? আমাদের কনসেপ্ট 1টা ছিল বাইনোমিয়াল থিওরাম। ঠিক আছে, বাইনোমিয়াল থিওরাম জিনিসটা কি আসলে? তুমি খেয়াল করো, তুমি a প্লাস b হোল স্কয়ারের দিকে একটু খেয়াল করো তো। এই বাইনোমিয়াল থিওরামে কিছু জিনিস, লক্ষণীয় কিছু জিনিস আছে। a প্লাস b হোল স্কয়ারের দিকে যদি খেয়াল করো, a প্লাস b হোল স্কয়ার সমান কি পাইলাম? a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এই জিনিসটা পাইলাম। ঠিক আছে, তো এখানে যদি আমি একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করি, এখানে a স্কয়ারকে আমি চাইলে এভাবে লিখতে পারি, a স্কয়ার b0। এই যে ab যেটা আছে, ab সমান হচ্ছে a1 b1, b স্কয়ার যেটা আছে, b স্কয়ারকে লিখতে পারি b স্কয়ার a0 বা b স্কয়ার। ঠিক আছে, তো এখানে যদি আমি সুন্দর একটা জিনিস লক্ষ্য করি, তুমি খেয়াল করো, এখানে একটা চলক বা একটা পথ হচ্ছে তোমার কি, একটা পথ হচ্ছে বাইনোমিয়ালের একটা পথ ডিক্রিজিং আর একটা পথ ইনক্রিজিং। তার মানে আমি বলতে পারবো আমার প্রথম পর্যবেক্ষণটা কি? প্রথম পর্যবেক্ষণ হচ্ছে একটা বাইনোমিয়াল নিয়ে প্রথম পদ, বাইনোমিয়ালের প্রথম পদ ডিক্রিজিং, প্রথম পদ ডিক্রিজিং। ডিক্রিজিং বলতে কি? ডিক্রিজিং বলতে পাওয়ারের ডিক্রিজিং, সেটা এক করে পাওয়ারকে ডিক্রিজ করবে, এক করে পাওয়ার ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে। এরপর যে আমার যে সেকেন্ড পদ এবং দ্বিতীয় পদ হচ্ছে ইনক্রিজিং, ইনক্রিজিং অর্থাৎ সে এক করে পাওয়ারকে কি করবে? এক করে পাওয়ারকে ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে। না হলে তুমি খেয়াল করো, এখানে এর পাওয়ার কত? ফার্স্টে এর পাওয়ার 0 ছিল, আমি একে প্রথম পদ চিন্তা করলাম, বি এর পাওয়ার স্কয়ার, বি এর পাওয়ার 0। সেকেন্ড পদে এসে এর পাওয়ার 1 কম, অর্থাৎ 2 - 1 1 কমে গেছে, বি এর পাওয়ার 1 বেড়ে গেছে। এরপর থার্ড পদে গিয়ে এর পাওয়ার 0 হয়ে গেছে, অর্থাৎ একদম নাই হয়ে গেছে, 1 থেকে কমে গেছে। তারপর বি এর পাওয়ার আরো 1 বেড়ে স্কয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমার প্রথম পর্যবেক্ষণটা কি পাইলাম? প্রথম পর্যবেক্ষণটা পাইলাম আমার একটা পদ থাকবে ডিক্রিজিং, আর একটা পদ তোমার কন্টিনিউয়াসলি কি হবে? কন্টিনিউয়াসলি ইনক্রিজিং হবে। ওকে, এরপর যদি আরেকটা পর্যবেক্ষণ দেখি, সেকেন্ড পর্যবেক্ষণ যদি আমি দেখি এখানে, তাহলে তুমি খেয়াল করো, এখানে যে আমার বাইনোমিয়াল যে দুইটা পদ থাকে, বাইনোমিয়াল যে দুইটা পদ থাকে, আমি যদি প্রত্যেকটা পদে আমি ডিস্ট্রিবিউট করার পর প্রত্যেকটা পদের কিনি, প্রত্যেকটা পদের যদি পাওয়ারগুলো নিই, যেমন ধরো আমি এই পদটা বাছাই করলাম, এখানে এর পাওয়ার 2, বি এর পাওয়ার হচ্ছে 0, 2 + 0 কিসের সমান? 2 এর সমান। তারপর যদি এখানে আসি, 1 প্লাস কত? 1 + 1, এই 1 + 1 কিসের সমান? 2 এর সমান। তারপর যদি এখানে আসি, 2 + 0, এই 2 + 0 কিসের সমান? এটাও 2 এর সমান। তার মানে আমার যে প্রত্যেকটা পদে যে জিনিসগুলো থাকবে, এই যে যাদের মাঝে তোমার পাওয়ারটা ডিস্ট্রিবিউট হবে, তাদের পাওয়ারের টোটাল যোগফল কার সমান হবে? n এর সমান হবে। পাওয়ারের টোটাল যোগফল কার সমান? n এর সমান হবে। ওকে, তাহলে a এবং b এর পাওয়ারের টোটাল যোগফল কার? পাওয়ারের টোটাল যোগফল হচ্ছে কার সমান? পাওয়ারের টোটাল যোগফল হচ্ছে n এর সমান, n এর সমান। ঠিক আছে, তো এটা ছিল সেকেন্ড পর্যবেক্ষণ। এরপরে আর কোনো পর্যবেক্ষণ আসে কিনা দেখো তো, আর কোনো পর্যবেক্ষণ আসে কিনা। তুমি খেয়াল করো, এখানে আরেকটি ছোট্ট একটা পর্যবেক্ষণ আছে। এই পর্যবেক্ষণটা বোঝার জন্য আমাদের আগে কিছু জিনিসপত্র দেখে নিতে হবে, যেটা এখানে তুমি খেয়াল করো, এখানে প্রত্যেকটা পদের আগে কিছু জিনিসপত্র আছে, যেটাকে বলছিলাম একজন ম্যাথমেটিশিয়ান যেগুলোকে নামকরণ করে গেছে কোএফিসিয়েন্ট অফ বাইনোমিয়াল নামে বা বাইনোমিয়ালের সহগ নামে। এই বাইনোমিয়ালের সহগগুলো কেমনে আসে আসলে? কেমনে সহগগুলো আসে?
তুমি খেয়াল করো এই সহগগুলো আমি এখানে 1 পাইছি, এখানে 2 পাইছি, এখানে 1 পাইছি, ঠিক আছে। তার মানে আমার যে সহগটা আছে সহগটা আসলে একটা ফিক্সড একটা কিসে পৌঁছাবে, একটা পিক পয়েন্টে পৌঁছাবে, একটা চূড়ায় পৌঁছাবে। এই চূড়ায় পৌঁছানোর পর সে যেভাবে উঠছিল ঠিক সেইভাবে কি করবে, ঠিক সেইভাবে আবার নামবে। অর্থাৎ তার একটা কি থাকবে, তার একটা প্রথমে ইনক্রিজিং থাকবে, ইনক্রিজিং হইতে হইতে সে একটা কি যাবে, একটা চূড়ায় যাবে, একটা ফিক্সড একটা পিক পয়েন্টে পৌঁছাবে। ওই পিক পয়েন্টে সে যেভাবে উঠছিল ঠিক সেইভাবে কি করবে, ঠিক সেভাবে আবার নেমে যাবে, ঠিক আছে। তার মানে আমি বলবো সহগ কি করবে, সহগ সহগ একটি ইনক্রিজিং এর মাধ্যমে, একটি ইনক্রিজিং প্রসেসে কি করবে, প্রসেসে পিক পয়েন্টে পৌঁছাবে, পিক পয়েন্টে পৌঁছাবে এবং পিক পয়েন্টে পৌঁছানোর পর সেম যেভাবে তোমার কি ইনক্রিজ করছিল ঠিক সেম ভাবে কি করবে, ঠিক সেম প্রসেসে ডিক্রিজ করবে। ইনক্রিজ পিক পয়েন্টে পৌঁছানোর পর একই হারে কি করবে, একই হারে ডিক্রিজ করবে, একই হারে ডিক্রিজ করবে, ঠিক আছে। এখন আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এই বাইনোমিয়াল থিওরাম নিয়ে এখানে যে সহগগুলো আছে এই সহগগুলোকে নিয়ে খেলা। এই সহগগুলো, এই যে সামনে কিছু জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলো কেমনে বের করা যায় সেটা বের করা, ঠিক আছে। এই জিনিসপত্র বের করার আগে এখন যদি আমাদের যে কোনো পাওয়ারের যেখানে n বিলংস টু হচ্ছে কত, যেখানে n বিলংস টু হচ্ছে n, এটা দিয়ে বলে তুমি এটাকে কি করো, এটাকে বিস্তৃত করো, তাহলে কি বিস্তৃত করা যাবে কিনা তুমি খেয়াল করো। আমি তোমাকে কি বলছি, এই তিনটা তোমার পর্যবেক্ষণ থেকে তুমি খেয়াল করো। তোমাকে ধরো আমি a+b4 দিছি, a+b4, তো a+b4 যদি দিই তোমার ফার্স্ট কাজ কি, প্রথম পদের হচ্ছে n থেকে শুরু হবে a4 b0 প্লাস a³ b1 প্লাস a² b² প্লাস a1 b³ প্লাস a0 b4। তার মানে এখানে কয়টা পদ থাকবে, এতটা কি থাকবে, এতটা পদ থাকবে। তুমি যদি এখানে পদ সংখ্যাটা খেয়াল করো, যখন n বিলংস টু n, যখন n বিলংস টু n, তুমি যদি পদ সংখ্যাটা খেয়াল করো তাহলে কত, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে তোমার n এর মান যত থাকবে, n এর মান যত হবে পদ সংখ্যা হবে n+1। পদ সংখ্যা সমান কত, পদ সংখ্যা সমান হবে n+1, ঠিক আছে। তো এখন তো আমরা সহগ ছাড়া মোটামুটি কি করতে পারি, সহগ ছাড়া তো মোটামুটি বিস্তৃত করতে পারি। তাহলে আমি যদি সহগটা বলে দিতে পারি কিভাবে বের করব, তাহলে কিন্তু আমার বিস্তৃতি কি, আমার বিস্তৃতি কমপ্লিট রূপ পাবে। এখন আমরা কি করব, আমরা সহগটা কিভাবে বের করতে পারি ওই জিনিসটা একটু দেখব। খেয়াল করো তোমার এখানে যে a² যে আসছে, 2ab যে আসছে, b² যে আসছে, এগুলোর সহগগুলো আসলে কেমনে আসে তুমি খেয়াল করো তো। a+b হোল স্কয়ার মানে কি, a+b ইনটু কি, a+b ইনটু a+b। তোমার তার মানে তোমার যে এখানে a b যে জিনিসপত্রগুলো আছে, এই জিনিসপত্রগুলো কার কাছ থেকে আসবে, এই a+b এর কাছ থেকে আসবে, এই a+b এর কাছ থেকে আসবে। দুইজন a+b আছে, ঠিক আছে। এই দুইজন a+b কি আমাকে a দিবে, আমাকে কি দিবে, আমাকে b দিবে। ওকে, তাহলে এখানে আমার প্রথম পদটা কি a² b0, সেকেন্ড পদটা a1 b1, থার্ড পদটা b² a0। তুমি খেয়াল করো এখানে প্রত্যেকটা পদে ab আসবে কার কাছ থেকে, এর কাছ থেকে এবং এর কাছ থেকে, ঠিক আছে। তো আমি যদি চিন্তা করি এখানে আসলে আমি বলছিলাম এদের টোটাল পাওয়ার কার সমান, টোটাল পাওয়ার হচ্ছে n এর সমান। তার মানে একজন যদি চলে আসে, a or b যদি বাই চান্স যে কোনো একজন চলে আসে, তাহলে আরেকজন অটোমেটিক্যালি চলে আসতেছে না। আমার কিন্তু টোটাল বাছাই কতটুকু লাগবে, টোটাল n সংখ্যক লাগবে। সো n সংখ্যকের মাঝে যদি আমি একে বাছাই করে ফেলি, তাহলে ঠিক n থেকে বাদ দিয়ে যে পাওয়ারটা থাকবে ঠিক সেম সংখ্যক b চলে আসবে, চলে আসতেই হবে, মাস্ট চলে আসতেই হবে। তো যদি চলে আসে তাহলে আমি একজনকে বাছাই করলে আমার কি হয়ে যাচ্ছে, কাজটা হয়ে যাচ্ছে। তাহলে তুমি খেয়াল করো আমি b কে বেস ধরলাম, b কে আমি বেস ধরলাম, তাহলে প্রথম পদে b0 দিচ্ছে। তাহলে তুমি খেয়াল করো দুইজন আছে, আমার কয়জন আছে, দুইজন পার্টি আছে। এই দুইজন পার্টি একজনও কি দেয় নাই আমাকে, b দেয় নাই, একজনও b দেয় নাই। তো একজনও b না দিতে পারে কতভাবে, তার মানে দুইজন থেকে আমি একজনকেও নিই নাই। এই জিনিসটাকে আমরা কি বলি, কম্বিনেট্রিক্সের ভাষায় তোমার এই বিন্যাস সমাবেশের ভাষায় এটাকে কি বলি, 2c0 বলি। এরপরে আসো b1, এরপর b1 এ আসো। তো b1 এ যদি আসো দুইজন থেকে আমাকে একজন b1 দিছে, তাহলে কত, 2c1, কত 2c1।
এরপর যদি থার্ডে আসি, তারপর এখানে দুইজনের থেকে দুইজনে কি দিছে, বি দিছে, তার মানে কত, 2c2, কত, 2c2। এখন তোমাদের কোয়েশ্চন আসতে পারে, ভাইয়া আপনি তো বি কে বেস ধরছেন, আমি যদি এ কে বেস ধরতাম তখন কি হইতো? তখন তুমি খেয়াল করো, আমি প্রথম পদে কি পাইতাম, প্রথম পদে পাইতাম 2c2, সেকেন্ড পদে পাইতাম হচ্ছে 2 কত, 2c1, থার্ড পদে পাইতাম কত, 2c0, 2c0, এই জিনিসগুলো পাইতাম। তুমি খেয়াল করো 2c2 এবং 2c0 ভ্যালুর কি মান সেম, তারপর 2c1 এবং 2c1 এর ভ্যালু সেম, 2c2 এবং 2c0 এর ভ্যালু কি, 2c0 এর ভ্যালু সেম। আমি তোমাকে একটু আগেই বলছি এখানে যদি বি চলে আসে তাহলে এ অটোমেটিক্যালি চলে আসবে, এ অটোমেটিক্যালি চলে আসবে। তার মানে তুমি যদি পাওয়ারটা ধরো, আমি a+b4 নিলাম, এই a+b4 থেকে যদি আমি a স্কয়ারকে কি করি, a স্কয়ারকে যদি প্রথমে নিয়ে আসি তাহলে অটোমেটিক্যালি কে চলে আসবে, অটোমেটিক্যালি ওই পদে বি স্কয়ারটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমি a স্কয়ারকে বাছাই করলে আমার এই বাছাইটা যেটা হবে, বি স্কয়ারের বাছাইটাও তোমার কি, বি স্কয়ারকে বাছাই করলে বাছাইটা তোমার কি থাকবে, সেমই থাকবে। কারণ এ যদি আসে এ অটোমেটিক, যদি এ আসে এ কি অটোমেটিক চলে আসে। ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করো আমি সবগুলো কি পাচ্ছি, তাহলে আমি যদি এখন পরিপূর্ণভাবে আমার বিস্তৃতিটাকে লিখতে চাই তাহলে a+b² সমান কি লিখতে পারি, a+b² সমান লিখতে পারি 2c0 a স্কয়ার b0 প্লাস 2c1 a1 b1 প্লাস 2c2 a0 b স্কয়ার। এটা লেখা যাচ্ছে না, এটা লেখা যাচ্ছে। তার মানে তুমি খেয়াল করো এখানে আসলে এখানে কে বসতেছে, এখানে বসতেছে n, এখানে বসতেছে n, আর এখানে বসতেছে একটা নির্দিষ্ট একটা কি, একটা নির্দিষ্ট একটা সংখ্যা, যেটাকে আমরা ডিনোট করতেছি ধরো r দ্বারা, যেটাকে আমি ডিনোট করতেছি r দ্বারা। এই r এর ভ্যালু 0 থেকে স্টার্ট হয়ে কতটুকু পর্যন্ত যাবে দেখো তো, 0 থেকে স্টার্ট হয়ে যাবে হচ্ছে n পর্যন্ত, 0 থেকে স্টার্ট হয়ে n পর্যন্ত যাবে। সসীম পদ, লাস্ট পদ কত, লাস্ট পদ হচ্ছে আমার কি, লাস্ট পদটা হচ্ছে, লাস্ট পথে আমার কি, লাস্ট পথে r এবং n কি হয়ে যাচ্ছে, লাস্ট পথে r এবং n সমান হয়ে যাচ্ছে। তাহলে এই যে nc0 বলতেছি, এই যে 2c0 এবং 2c এগুলো যে বলতেছি, এই 2c0 তে এটাকে যদি আমি ncr দ্বারা প্রকাশ করি, এই যে ncr, এই ncr তুমি খেয়াল করো r এর ভ্যালুটা কোত্থেকে কত পর্যন্ত, 0 থেকে n পর্যন্ত যাইতে পারতেছে। তার মানে আমি বলতে পারি এখানে r যে জিনিসটা আছে, এই যে r যে জিনিসটা আছে, যখন n belongs to কত, যখন n belongs to n, তখন আমি r কে বলবো কি, r হচ্ছে আর লেস দেন অর ইকুয়াল কত, 0 গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল কত, n। এটা হবে কিসের এটা হবে r এর রেঞ্জটা। ঠিক আছে, তাহলে এখন যদি আমাকে কমন একটা জিনিস দিয়ে বলে তুমি এটার কি বের করো, এটা সবগুলা বের করো। যেমন আমি তোমাকে ধরো দিলাম, আমি আপাতত a+b দিলাম, a+b3, ধরো আমার ফর্মুলা জানা নাই, এটাকে আমাকে বিস্তৃত করতে বলছে, তাহলে কিভাবে করব? তুমি খেয়াল করো আমি প্রথমে এই সবগুলো না লিখি, তাহলে a³ b0 প্লাস a স্কয়ার b1 প্লাস তারপর হচ্ছে a1 b স্কয়ার প্লাস a0 b3। তাহলে দেখো এখানে পাওয়ার n কত, n সমান হচ্ছে 3। তুমি জানো প্রথম পদটা স্টার্ট হয়েছে কত, 3c0, তারপর হচ্ছে কত, 3c1, তারপর হচ্ছে 3c2, 3c3। এই জিনিসগুলো কেমনে আসছে সেটা আমি একটু আগে সমাবেশ দিয়ে কি করছি, সমাবেশ দিয়ে তোমাদেরকে ফিল করাইছি। ঠিক আছে, তো এই যে জিনিসটা আছে এটাকে অন্যভাবেও চিন্তা করা যায়। এই যে শখটা আছে, এই শখটাকে অন্যভাবে কি করা যায়, এই জিনিসটাকে অন্যভাবেও চিন্তা করা যায়। কিভাবে? তো এই কিভাবে জিনিসটা দেখার আগে আমি তোমাদেরকে এই যে বাইনোমিয়াল থিওরাম, এই বাইনোমিয়াল থিওরামের কমন একটা তোমার কি দেখাতে চাই, কমন একটা ফর্মুলা লিখে দিতে চাই। তো বাইনোমিয়াল থিওরামের কমন ফর্মুলাটা হচ্ছে, বাইনোমিয়াল থিওরাম এর কমন ফর্মুলা, বাইনোমিয়াল থিওরামের কমন ফর্মুলাটা দেখো, a+b² n যদি থাকে, a+b² কে যদি তোমাকে বিস্তৃত করতে বলে তাহলে বিস্তৃতি কত হবে, বিস্তৃতি হবে nc0 a⁴n b0 প্লাস nc1 a⁻n-1 b1 প্লাস এভাবে চলতে 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 যখন এটা কখনের জন্য n belongs to n এর জন্য লিখতেছি, তাহলে এটা কতটুকু চলবে, এটা চলবে হচ্ছে আমার লাস্টে গিয়ে nc কি হয়ে যাবে, ncn হয়ে যাবে, এবং প্রথম পদের পাওয়ারটা 0, সেকেন্ড পদের পাওয়ারটা n হয়ে যাবে 0 bn।
তাহলে এটাকে বলতেছি আমরা কি, এটাকে বলতেছি আমরা n belongs to n এর জন্য কি, n belongs to n এর জন্য সসীম বাইনোমিয়াল কি, সসীম বাইনোমিয়াল থিওরাম। ঠিক আছে, যেটা আমাদের যখন ম্যাথ করব এই সসীম যে আমাদের প্রথম চ্যাপ্টারটা আছে, এই প্রথম চ্যাপ্টারে আমাদের সবচেয়ে বেশি কি করবে, সবচেয়ে বেশি কাজে দিবে। ওকে, এখন আমি তোমাদের বলছিলাম এই যে সহগটা আছে, এই সহগটাকে আর নভাবে চিন্তা করা যায় কিভাবে। দেখো তো এখানে যে 3C0 আসছে, এই যে 3C0 3C1 এই যে জিনিসপত্রগুলো আসছে, ধরো আমি তোমাকে 3C1 সমান বলি, 3C1 এটার মানে কি, আমাদের যে এনসিআর থাকে, এই যে এনসিআর এর মানেটা কি, এনসিআর মানে হচ্ছে তোমাকে বলতেছে n সংখ্যক তোমার কাছে জিনিস আছে, তুমি ওইখান থেকে আর সংখ্যক নাও, ওইখান থেকে আর সংখ্যক নাও। ধরো n সংখ্যক জিনিস আছে, এটাকে 2 ভাগে ভাগ করো, তুমি আর সংখ্যক যদি নিয়ে ফেলো তাহলে অটোমেটিক্যালি আরেকটা ভাগ হয়ে যাচ্ছে কি n-r সংখ্যক না, অটোমেটিক্যালি আরেকটা সংখ্যক ভাগ হয়ে যাচ্ছে n-r সংখ্যক। তাহলে এটা যদি n সংখ্যক হয়, n সংখ্যক জিনিসের টোটাল বিন্যাস কত, ফ্যাক্টোরিয়াল n, এর মধ্যে r সংখ্যক হচ্ছে কি একটা গ্রুপ, তারপর হচ্ছে n-r সংখ্যক হচ্ছে আরেকটা গ্রুপ, তাহলে ওইগুলো যারা ভাগ যাবে, তার মানে এনসিআর সমান আমরা কি লিখতে পারি, এনসিআর সমান লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n-r। ঠিক আছে, তো 3C1 এই যে 3C1 এটাকে আমরা কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 3 ইন বাই ফ্যাক্টোরিয়াল কত 1 ইনটু কত ফ্যাক্টোরিয়াল 3-1, ফ্যাক্টোরিয়াল 3-1। এখানে হচ্ছে জিনিসটা, এখানে হচ্ছে খেলাটা, তুমি এটা একটু খেয়াল করো, এটাতে একটু মনোযোগ দাও। তুমি খেয়াল করো তো এখানে কে গেছে, এখানে গেছে ফ্যাক্টোরিয়াল n গেছে, তারপর হচ্ছে নিচে কে কে আছে দেখো তো, নিচে যারা আছে আমি এটাকে বলতে পারি এর পাওয়ার, এটাকে বলতে পারি এর পাওয়ার, তারপর এটাকে বলতে পারি কি, এটাকে বলতে পারি বি এর পাওয়ার, এটাকে বলতে পারি বি এর পাওয়ার। তার মানে আমি সব এভাবেও বের করতে পারি, সেটা হচ্ছে আমার টোটাল পাওয়ার যেটা আছে লবের টোটাল পাওয়ারের ফ্যাক্টোরিয়াল, আর নিচে যাবে ওই পদে প্রথম পদের পাওয়ার যেটা থাকবে ওইটা নিব, তারপর হচ্ছে সেকেন্ড পদের পাওয়ার যেটা থাকবে ওইটা নিব, কারণ তারা ডিস্ট্রিবিউট হবে। তাহলে আমি যদি তোমাকে বলি তুমি এখন a1b² এটার কি নির্ণয় করো, এটা সহগ বের করো, তুমি প্রথমে এদের যোগফল করো, এদের যোগফল কত 1+2, তার মানে উপরে যাবে কত ফ্যাক্টোরিয়াল 3, আর নিচে যাবে কে বি এর পাওয়ার কত ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এর পাওয়ার কত ফ্যাক্টোরিয়াল 1, নিচে যাবে এদের কি পাওয়ারের ফ্যাক্টোরিয়াল। এভাবেও কি করা যায়, এভাবেও তোমার ফ্যাক্টোরিয়ালকে কি করা যায়, ফ্যাক্টোরিয়ালকে চিন্তা করা যায়। ঠিক আছে, এই যে জিনিসটা বলছি, এখন যে জিনিসটা বললাম এই জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি কাজে দিবে যখন তোমাকে 2 এর অধিক পদ দিয়ে বলবে এটা বিস্তৃত করো এবং এটা সব জিনিসগুলো বের করব, এই জিনিসগুলো যখন বলবে তখন আমাদের এই জিনিসটা কাজে দিবে। ঠিক আছে, তো এখন এই যে সহগটা আছে, এই সহগটা নিয়ে আরো একটা ইন্টারেস্টিং একটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের প্যাসকেল বাবাকে তো সবাই চিনো, প্যাসকেলের ত্রিভুজ নামে একটা ত্রিভুজ আছে, ওই ত্রিভুজ দিয়েও তোমার কি করা যায়, এই যে সহগগুলো আছে এই সহগগুলো বের করা যায়। সো আমরা এখন দেখবো আমাদের প্যাসকেল বাবা, চলো দেখি। একটু প্যাসকেল বাবাকে দেখি। প্যাসকেল বাবার তোমার যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা আকার একটা সুন্দর একটা পদ্ধতি আছে, কিভাবে তুমি প্রথমে একটা 1 নাও, দুই পাশে 1 এর দুই পাশে দুইটা আন্ডা নাও, আন্ডা নিলাম ফাইন। তারপর দেখো এরপর দ্বিতীয় সারিতে যাব, দ্বিতীয় সারিতে যখন যাব 0+1 মানে কত, 0+1 মানে 1, এই 1টা বসাবো এদের মাঝে, তারপর 1+0 মানে কত, 1+0 মানে 1, তারপর এখানে একটা 0 দিব, এখানে একটা 0 দিব, অবশ্যই এদের কি দুই পাশে, যাতে এটা মাঝখানে থাকে। ঠিক আছে, এরপর খেয়াল করো 0+1 মানে কত, 0+1 মানে হচ্ছে 1, 1+1 কত, 1+1 2, 1+0 কত, 1+0 1। আমি বসাচ্ছি কোথায়, মাঝে, যোগ করে করে মাঝে বসাচ্ছি এদের। তাহলে এখানে হচ্ছে 0 আবার দিব, এখানে 0 আরেকটাকে দিব, আরেকটা 0 দিব।
তারপর 0 প্লাস 1 কত, 0 প্লাস 1 হচ্ছে 1, 1 প্লাস 2 কত 3, 2 প্লাস 1 কত 3, 1 প্লাস কত 1 প্লাস 0 0, তারপর 0, তারপর হচ্ছে 0। ওকে, তারপর যদি আসি 0 প্লাস 1 কত 1, 1 প্লাস 3 কত 4, 3 প্লাস 3 কত 6, 3 প্লাস 1 4, 1, আবার 0 দিলাম এখানে, আবার 0। ঠিক আছে, তারপর যদি যোগ করি 0, 0 প্লাস 1 কত 1, 1 প্লাস 4 5, 10, 10, 5, 1, তারপর হচ্ছে আরেকটা 0 এখানে দিলাম। ঠিক আছে, এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। তুমি খেয়াল করো এখানে যে সারিটা আছে, এই যে প্রথম সারি, এই প্রথম সারিতে শূন্য ছাড়া পদ আছে কয়টা? শূন্য ছাড়া পদ আছে হচ্ছে একটা, শূন্য ছাড়া পদ আছে একটা, যেটা হচ্ছে 1। তার মানে এটা কোন পদের জন্য? আমি যদি এই টাইপের কোনো দ্বিপদী নিই, যে a প্লাস b টু দ্য পাওয়ার 0, এই টাইপের যদি নিই, এটা আমাকে রেজাল্ট দিচ্ছে কত 1। তার মানে এটা ইন্ডিকেট করতেছে এটাকে, এটার সহগকে 1। তারপর যদি এই যে তারপর যদি চিন্তা করো এখানে কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমি যদি a প্লাস b টু দ্য পাওয়ার 1 নিই, তাহলে এখানে দুইটা পদ পাচ্ছি a প্লাস b। তাহলে এখানে যে 1টা আছে, এই 1টা প্রথম পদের সহগ, এই 1টা হচ্ছে সেকেন্ড পদের সহগ, এই 1টা সেকেন্ড পদের সহগ। তার মানে এটা নির্দেশ করতেছে আমাকে কোন পদকে? n পদকে। তুমি এখানে সুন্দর একটা জিনিস খেয়াল করো, এখানে n ইকুয়ালস টু কত ছিল? n ইকুয়ালস টু 0, এখানে n ইকুয়ালস টু 1, এখানে n ইকুয়ালস টু 1। এরপর যদি আসি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার নির্দেশ করতেছে এই পদটাকে, যেখানে প্রথম পদের সহগ কত 1, সেকেন্ড পদের সহগ হচ্ছে 2, থার্ড পদের সহগ কত? থার্ড পদের সহগ হচ্ছে 1, 1। আমি তোমাকে বলছিলাম দেখো, একটা পিক পয়েন্টে পৌঁছানোর পর যেভাবে ইনক্রিজ করছে, আবার ঠিক সেইভাবে কি করতেছে? সেভাবে আবার ডিক্রিজ করবে। যেমন এখানে খেয়াল করো 0 1 3, 3 তে পিক পয়েন্ট পৌঁছেছে, তারপর 3 1, আবার কি করছে? ডিক্রিজ করছে। 0 1 4 6, 4 1 0। ঠিক আছে, ওইভাবেই হচ্ছে তোমার কি পিক পয়েন্টে পৌঁছায়, তারপর আবার কি করে? আবার ডিক্রিজ করে। এরপর খেয়াল করো যদি a প্লাস বি কিউব চিন্তা করি, a প্লাস বি কিউব সমান কত? a প্লাস বি কিউব সমান তোমরা জানো, সেটা নির্দেশ করতেছে কোন পদকে? এই পদকে। তাহলে এখানে n ইকুয়ালস টু কত? এখানে n ইকুয়ালস টু হচ্ছে 2, এখানে n ইকুয়ালস টু হচ্ছে 3, এখানে n ইকুয়ালস টু 3। এখানে যে তোমার ইয়াগুলো লিখছি, আমি যদি জিরোগুলোকে বাদ দিই, এই যে জিরোগুলোকে যদি বাদ দিই, তুমি খেয়াল করো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে নন জিরো উপাদান। এই যে ত্রিভুজটা তৈরি হইলো, এই ত্রিভুজটাকে বলবো আমরা প্যাসকেলের ত্রিভুজ। এই প্যাসকেলের ত্রিভুজের প্রত্যেকটা, এই যে এইগুলাকে তুমি চিন্তা করো এক একটা স্তর, ত্রিভুজের এক একটা স্তর চিন্তা করতে পারো। এটা একটা স্তর, এটা আরেকটা স্তর, এটা আরেকটা স্তর, এটা একটা, এটা একটা। ঠিক আছে, এই প্রত্যেকটা স্তরের তোমার কি আছে? সিরিয়াল ওয়াইজ নাম আছে। যেমন এই প্রথমটাকে বলা হচ্ছে প্রথম স্তর, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্তর বা দ্বিতীয় সারি, এটাকে দ্বিতীয় স্তর বা দ্বিতীয় সারি, এটাকে প্রথম স্তর বা প্রথম সারি বলা হয়। এখন ভাইয়া আমাদের যে প্যাসকেল আছে, এই প্যাসকেল আমরা কেন পড়বো? এটা পুরো আজের একটা জিনিস। ঠিক আছে, আমরা তোমার দিয়ে সম্ভাবনা দিয়ে, সমাবেশ দিয়ে আমরা কি করতে পারি? সহগ বের করতে পারি, তারপর হচ্ছে এনসিআর দিয়ে বের করতে পারি। ঠিক আছে, তো আমরা প্যাসকেলটা কেন পড়বো? প্যাসকেল থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আসে। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা হচ্ছে তোমাকে মাঝে মাঝে বলবে প্যাসকেলের nতম সারির উপাদানগুলো লিখো, প্যাসকেলের nতম সারির উপাদানগুলো লিখো। তখন তুমি কি করবা? প্যাসকেলের nতম সারির উপাদান, তোমাকে আমি প্যাসকেলের ত্রিভুজ দেখানোর কারণ হচ্ছে এটাই। প্যাসকেলের nতম সারির উপাদানগুলো যদি লিখো বলে, তুমি খেয়াল করো আমি যখন প্যাসকেলের দ্বিতীয় সারির উপাদানগুলো লিখতেছি, আমার n এর ভ্যালু কত? আমার n এর ভ্যালু হচ্ছে 1। n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে যে আমি উপাদানগুলো পাচ্ছি, উপাদানগুলো কি দেখো তো? আমি প্রথম উপাদান যেটা আছে এটাকে বলতে পারি C0 বলতে পারি, 1C0। আর সেকেন্ড উপাদানকে কি বলতে পারি? 1C1, 1। যখন কত? এটা হচ্ছে দ্বিতীয় সারির জন্য। ঠিক আছে, আমাকে যদি বলে প্যাসকেলের তৃতীয় সারির উপাদানগুলো লিখো, প্যাসকেলের তৃতীয় সারি কোনটা দেখো তো? এটা, যেখানে n ইকুয়ালস টু কত? n ইকুয়ালস টু 2। তাহলে প্রথম পদ যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি? 2C0 লিখতে পারি। সেকেন্ডটাকে লিখতে পারি হচ্ছে 2C1, থার্ডটাকে লিখতে পারি কি? 2C2। এটা হচ্ছে তৃতীয় সারির জন্য। তাহলে আমাকে যে সারি নাম্বারটা বলবে, সারি নাম্বারের চেয়ে n এর ভ্যালু, সারি নাম্বারের চেয়ে কি থাকবে? n এর ভ্যালু 1 কম থাকবে। সারি যেটা বলবে, যততম সারি n এর ভ্যালু তার চেয়ে 1 কম, এবং পদ সংখ্যা থাকবে টোটাল কার সমান? সারি সংখ্যার সমান। দুইটা কথা, একটা হচ্ছে n এর ভ্যালু
সারি সংখ্যার চেয়ে 1 কম, সারি সংখ্যার চেয়ে 1 কম একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে টোটাল উপাদান কার সমান? সারি সংখ্যার সমান। টোটাল উপাদান সমান সারি সংখ্যা। টোটাল উপাদান সমান কি সংখ্যা? সারি সংখ্যা। তাহলে এখন যদি আমি তোমাকে টাচ করে কোয়েশ্চেন করে দিই তোমার কত, পঞ্চম সারির উপাদানগুলো লিখো, তাহলে তুমি কি লিখবা? পঞ্চম সারির উপাদান। পঞ্চম সারির উপাদান মানে কি ভাইয়া? n এর তোমার সারি সংখ্যা যেটা বলবে n এর ভ্যালু তার চেয়ে 1 কম, তার মানে n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 4c0 থেকে শুরু হবে, 4c1 যাবে, 4c2 যাবে, 4c3 যাবে, 4c কত যাবে? 4c4 যাবে। তাহলে আমার পঞ্চম সারির উপাদান কোনগুলা? পঞ্চম সারির উপাদান হচ্ছে এগুলা। ঠিক আছে, তাহলে এখন যদি তোমাকে আমি যে কোনো সারি বলে দিই তাহলে তুমি কি ওই সারির উপাদানগুলো বের করতে পারবা না? অবশ্যই কি করতে পারবা? অবশ্যই বের করতে পারবা। সো এই যে জিনিসপত্রগুলো ছিল, প্যাসকেল বলো, বাইনোমিয়াল থিওরাম বলো, এগুলো ছিল আমাদের একদম বাইনোমিয়াল শুরুর একদম বেসিক, মানে এখনো বাইনোমিয়াল শুরু হয়েছে মাত্র। ঠিক আছে, সো আজকে ছিল আমাদের বেসিক ক্লাস। আমরা নেক্সটে ইনশাল্লাহ আরো অ্যাডভান্স জিনিসপত্র দেখব। তো আজকে হচ্ছে এ পর্যন্ত, সবাই ভালো থাকবা, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।